স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে মডেল কোয়েশ্চেন সেট 2 এর একের দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। একের দাগের অঙ্কগুলো আলোচনা করার আগে তোমাদের আমি এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম একটা উপপাদ্য দেখাবো এবং যে উপপাদ্যটা থেকে একটা কোশ্চেন পড়েছিল। কোশ্চেনটা ছিল এটাই যে দুটি জ্যা দেওয়া আছে এবং সমান দৈর্ঘ্যের কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে কি না সেই কোশ্চেনটাই কিন্তু তোমাদের পরীক্ষায় পড়েছিল। পরীক্ষায় নয়, এর সেট 1টায় পড়েছিল। সেই উপপাদ্যটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে লাল কালিতে কি লেখা আছে না, কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে কিন্তু সমদূরবর্তী হয়, তাহলে দৈর্ঘ্যটাও সমান হবে। অর্থাৎ কেন্দ্র থেকে যদি একটা জ্যায়ের দৈর্ঘ্য যা হবে, কেন্দ্র থেকে অপর জ্যায়ের দৈর্ঘ্যটাও কিন্তু সেম হবে। কখন হবে না, জ্যা দুটো যদি সমান দৈর্ঘ্যের হয়, এটাই তোমাদের বলার ছিল। এবার দেখো, তোমাদের এর সেট 1টা একটা কোশ্চেন পড়েছিল, সেই কোশ্চেনটা কিন্তু একটু প্রিন্টিং মিস্টেক আছে। 3-এর দাগের 2-এর অঙ্কটা যখন আমি করিয়েছিলাম, এই যে এইটা তোমাদের বলেছিলাম যে এটা মিথ্যা হবে, কিন্তু উত্তরে কিন্তু এটা সত্য আছে। যদি উত্তরের সাথে মেলাতে চাও, এই যে বি এর সাথে যেটা গুণ আকারে আছে 2 মাইনাস √3 জায়গায় চিহ্নটা মাইনাস আছে, শুধুমাত্র প্লাস হয়ে যাবে। ঠিক আছে, যদি প্লাস হয় তবেই কিন্তু এটা সত্য হবে। আর যদি তোমরা উত্তরের সাথে না মেলাতে চাও, যদি এটাই করতে চাও, তাহলে কিন্তু এটা মিথ্যা হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আসি সেট 2 এর। সেট 2 এর একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, কোনো মূলধন 20 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হারটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমি লিখছি অঙ্কটা, ঠিক আছে। দেখো, একের দাগের একেরটা আমার সময়টা কত বলেছে না 20 বছর, ঠিক আছে। আর বছরে দ্বিগুণ হলে অর্থাৎ সববৃদ্ধি মূলটা আমি লিখছি, শুধুমাত্র সব বৃদ্ধিটাই লিখছি, ঠিক আছে। সব বৃদ্ধি মূলটা কত না দ্বিগুণ হলে, কার দ্বিগুণ না মূলধনের দ্বিগুণ। আমি যদি মূলধনটা বা আসলটা আমি যদি 1 টাকা ধরি, তাহলে সব বৃদ্ধি মূলটা কত হবে না 2 টাকা। ঠিক আছে, আমার বছরটা দেওয়া আছে, আমাকে বার করতে হবে কি সুদের হারটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, আমরা সববৃদ্ধি মূল থেকে যদি আমি আসলটা বিয়োগ করি, আমি কি পাবো না সরল সুদটা পাবো। তাহলে 2 থেকে 1 আমি যদি বিয়োগ করছি, অর্থাৎ সববৃদ্ধি মূল থেকে যদি আসল বিয়োগ করি, বিয়োগফল কত হবে 1, আর সেটাই হচ্ছে কিন্তু আমার সুদটা। ঠিক আছে, এবার সরল সুদ সমান আমরা কি জানি, না P/100। পি সমান মানটা কত 1 টাকা, কারণ আসল যেটা সেটাই হচ্ছে পি। সুদের হারটা আমাকে বের করতে বলেছে। টি এর মানটা কত না 20 বছর, এখানে দেওয়াই আছে তোমরা দেখতে পাচ্ছ, আর নিচে কত আছে 100 আছে। ঠিক আছে, এবার উপরে কত আছে 20, নিচে আছে কত 100, 0 0 কেটে গেল, উপরের একটা 0 নিচের একটা 0। এবার 10কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল কত হবে 5 হবে। তাহলে আমার এই ভাগফলটা আমি লিখে দিলাম। তাহলে বা দিয়ে আমি এখন লিখছি কি 1টা বাঁ দিকটায় আছে আর 5টা কি আছে ডান দিকে নিচে আছে ভাগ আকারে। তাহলে বাঁ দিকে গেলে কি হয়ে যাবে, 1-এর সাথে 5 গুণ হয়ে যাবে, তাহলে 1-এর সাথে 5 গুণ করলে গুণফলটা কত হয় 5। আর যে ডান দিকে কি পড়ে আছে 1 ইন্টু আর পড়ে আছে, 1-এর সঙ্গে আর গুণ করলে কত হয় আর হয়। তাহলে সুদের হারটা কত না আমার 5%। এবার দেখবো কোন অপশানটাতে আছে 5%। দেখো অপশান এতে আছে, তাহলে অপশান এটাই কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আসি 2 নম্বর অঙ্কটায়। দেখো 2 নম্বর অঙ্কটায় কি বলেছে না 2a = 3b = 4c হলে a/b/c আমাকে বার করতে হবে। তাহলে আমি কন্ডিশনটা লিখছি, 2a = 3b = 4c হলে আমাকে কি বের করতে বলেছে a/b/c। ঠিক আছে, এবার দেখো তোমাদের যেহেতু এটা শর্ট কোশ্চেন, তোমাদের আমি কিভাবে করাচ্ছি তোমরা দেখতে থাকো। দেখো, যখন আমাকে এর মানটা বার করতে হবে, তখন আমরা কি করব না 2aটাকে চাপা দেবো। ঠিক আছে, 2aটাকে আমরা যদি চাপা দিই, আমার পড়ে থাকছে কত 3b আর 4c। আমি
শুধুমাত্র সংখ্যাগুলো ক্যালকুলেশন করব। তাহলে পড়ে আছে কত 3 আর 4, 3 4-এ আমি গুণ করব। 3 4-এ গুণ করলে কত হচ্ছে না 12 হচ্ছে, ইস্টু দিলাম। একইভাবে যখন আমি বিয়ের করব তখন আমি 3b-টাকে চাপা দেবো। পড়ে আছে কত না 2 আর 4, 2 আর 4-এ গুণ করলে কত না 8, ইস্টু দিলাম। যখন আমি সি এর করবো 4c-টাকে আমি চাপা দিলাম। পড়ে আছে কত 2 3, তাহলে 2 3-এ গুণ করলে কত হয় না 6 হয়। এবার দেখো প্রত্যেকের শেষেই কিন্তু মানে এই যে 12টা ওটা দুটো আছে সংখ্যা, সে কারণে এটা শেষ হবে, কিন্তু এগুলোর তো শেষ হবে না, এটা একটাই করেই সংখ্যা আছে। দেখো যেহেতু প্রত্যেকেই জোড় সংখ্যা, আমার কিন্তু প্রত্যেককেই 2 দ্বারা ভাগ যাবে। এবার তাহলে 12কে আমি যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল কত হবে 6, 8কে যদি আমি 2 দ্বারা ভাগ করি ভাগফল কত হবে 4, 6কে যদি আমি 2 দিয়ে ভাগ করি ভাগফল হবে কত 3। দেখো আর কিন্তু যাবে না, ঠিক আছে, কারণ এই দুটো জোড় সংখ্যা, এটা কিন্তু বিজোড় সংখ্যা, শুধুমাত্র 1 দিয়েই যাবে, আর 1 দিয়ে অনুপাত আর করা হয় না, সে কারণেই এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার কোন অপশানে আছে সেটাই তোমাদের দেখতে হবে। দেখো অপশান ডিতে আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান ডি। এবার আসি 3 নম্বর অঙ্কটায়। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে না ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটা ব্যাস, ঠিক আছে, আগে আমি তাহলে বৃত্তটা এঁকে নিচ্ছি। ও কেন্দ্রীয় বৃত্তের এবি আমাকে ব্যাস বলে দিয়েছে, ওটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, কেন্দ্র হচ্ছে ও, আর এবি ব্যাস, ঠিক আছে। এবার কি বলেছে না এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি, বৃত্তের ভিতরেই কিন্তু চতুর্ভুজটা আছে। তাহলে এ বি সি ডি, ঠিক আছে, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমি এঁকে ফেললাম। আমাকে কি বলেছে না কোণ এডিসি এর মানটা কত 120 ডিগ্রি। তাহলে এ ডি সি এই কোণটা কত না 120 ডিগ্রি বলেছে, ঠিক আছে। আমাকে কি বের করতে হবে বিএসি এর মানটা বের করতে হবে। আমি পাশে লিখছি বিএসি এর মানটা আমাকে বের করতে হবে। দেখো একটা উপপাদ্য ছিল তোমাদের বইতে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। সম্পূরক মানে কি 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দুটো বিপরীত কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি হবে। তার মধ্যে যদি একটা কোণ দেওয়া আছে তাহলে অপর কোণটা কত হবে না 180 থেকে যদি আমি 120 বিয়োগ করি বিয়োগফল কত হয় না 60 হয়। তাহলে এই যে এই কোণটার মানটা হচ্ছে কত না 60 ডিগ্রি। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারলে। এটা হচ্ছে 60, ঠিক আছে, এটা 60। আমাকে কি বের করতে বলেছে দেখো বিএসি, বিএসি, তাহলে বিএসি এই চতুর্ভুজটার ক্ষেত্রে আমি যদি এটা লিখি বিএসি এই চতুর্ভুজটার ক্ষেত্রে দেখো বি কোণটার মান আমি পেয়ে গেছি, বি কোণটার মান কত 60, এ কোণটা এবং সি কোণটার মান আমি জানি না। এই যে এইটা যদি একটা বৃত্তচাপ হয় এ পি বি, এই বৃত্তচাপের উপর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়। এবি একটা ব্যাস, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কোনটা না কোণ সিটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ কোন বৃত্তচাপের উপর এ পি বি এর উপরে, ঠিক আছে। তাহলে সি কোণটার মান আমি কত পেলাম না 90 ডিগ্রি। তোমরা এটা জেনে থাকবে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়, এক সমকোণের মান কত 90 ডিগ্রি, সে কারণে সি কোণটার মান 90 ডিগ্রি। এবার দেখো এই যে এই চতুর্ভুজটা আমি বললাম, এই ত্রিভুজটার বললাম, সেই ত্রিভুজের কিন্তু আমি দুটো কোণের মান পেয়ে গেছি, একটা বি কোণের মান পেলাম আর একটা সি কোণটার মান কত 90 ডিগ্রি। তাহলে অপর কোণটা নিশ্চয়ই বেরিয়ে যাবে, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 90, আমি এর কোণটা মান আমি জানি না, আমি এক্স ধরছি, তাহলে এক্স প্লাস 90 প্লাস 60 সমান কত 180, বা এক্স সমান 180 থেকে আমি যদি 90 মানে এই ডান দিকে গেলে মাইনাস হয়ে যায়, 60টাও একইভাবে মাইনাস হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে 180 মাইনাস আমি কমন যদি নিই তাহলে 90 প্লাস 60 হয়ে যাবে। তাহলে 180 মাইনাস 9 আর 6 কত 15, শূন্য নেমে গেল।
দেখো 180 থেকে 150 বিয়োগ করলে কত হয় না 30 হয়। তাহলে এক্স কোণ, যেটা এক্স ধরেছিলাম সেই মানটা কিন্তু আমার বেরিয়ে গেল। অর্থাৎ বিএসি এই কোণটার মান কত হচ্ছে না 30 ডিগ্রি হচ্ছে। এবার দেখবো কোন অপশানে 30টা আছে। দেখো অপশান কোনটা আছে না অপশান সিতে আছে, তাহলে অপশান সিটাই কিন্তু আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 4 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এই অপশানটা কিন্তু হবে অপশান সি, সমান অথবা অসমান উভয়ই হতে পারে, কারণ সুদের হার কিন্তু প্রত্যেক বছর চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এবার আসি 5 নাম্বার কোয়েশ্চেনটা। দেখো 5 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার হলে ঘনকটির আয়তন আমাকে বের করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল আমার দিয়ে দিয়েছে। আমরা ঘনকের পার্শ্বতল কটা জানি না, পার্শ্বতল হচ্ছে 4টে। ঠিক আছে, আমি তোমাদের অঙ্কটা করাচ্ছি। দেখো কোনটা করাচ্ছি না 5এরটা। ঘনকের পার্শ্বতলের সংখ্যা কটা না 4টে। আর ক্ষেত্রফল মানে ঘনকের ক্ষেত্রফল, যে কোনো একটা তলের ক্ষেত্রফলের মান কত না স্কোয়ার, যেহেতু তল 4টে সে কারণে 4 দিয়ে স্কোয়ারকে গুণ করতে হবে। তাহলে আমার মোট পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমার বেরিয়ে গেল। ঠিক আছে, এই পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত বলেছে না 256 বলেছে। তাহলে বা চিহ্ন দিয়ে এই বা লিখে স্কোয়ার সমান আমি কি লিখতে পারি না 256/4, কারণ ডান দিকে গেলে ভাগ হয়ে যায়, কারণ বাঁ দিকে গুণ আকারে আছে। এবার 4কে 256কে ভাগ করতে হবে। তাহলে 4 6 24, 4 4 কত না 16। অতএব স্কোয়ার সমান কত না 64 হলো। বা এ সমান আমি কত পেতে পারি না √64। 64 আমি কত পাচ্ছি না 8 হচ্ছে, কারণ দুটো 8-এর গুণফল হচ্ছে 64। 28 64 হয়, দুটো 8 থেকে যেহেতু রুট আছে একটা বেরিয়ে আসবে, সে কারণে মানটা কত হবে এখন এর মান, এ মানে কোনটা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে না 8 হবে। এবার আমাকে কি বের করতে বলেছে, আয়তন বের করতে বলেছে। ঘনকের আয়তন সমান আমরা কি জানি, বাহুর দৈর্ঘ্যের কিউব। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্যের মান কত 8, তাহলে 8-এর কিউব, 8-এর কিউব করলে কত হয় 512 হয়। তাহলে 512টাই হবে আমাদের উত্তর। এবার দেখবো 512টা কোন অপশানে আছে। দেখো 512টা হচ্ছে অপশান ডিতে, তাহলে অপশান ডিটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 6-এর অঙ্কটা কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 13 সেন্টিমিটার। ঠিক আছে, এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য কিন্তু 10 সেন্টিমিটার আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি আগে ছবিটা আঁকছি। দেখো বৃত্তের বৃত্তটা আঁকলাম। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে কত না, যদি এটা কেন্দ্র হয় ও, বৃত্তের ব্যাসার্ধটা আমি যদি ধরি বি, এইটা বি বিন্দু ধরি যদি স্পর্শ বিন্দুটা, তাহলে ও বি এর দৈর্ঘ্য কত বলে দিয়েছে না 13 সেন্টিমিটার। ঠিক আছে, আর একটা জ্যায়ের দৈর্ঘ্য, সেই জ্যায়ের দৈর্ঘ্যটা কত না 10 সেন্টিমিটার আমাকে বলে দিয়েছে। এবার দেখো যদি জ্যা থেকে ওই মানে কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর মানে সরলরেখা টানি, তাহলে সেটা কিন্তু লম্ব হয়। ঠিক আছে, তা লম্ব হলেই কি হবে না এই যে জ্যায়ের সঙ্গে এই যে সরলরেখাটা সেটা একটা 90 ডিগ্রি কোণ করবে। ঠিক আছে, তাহলে এখন এই স্পর্শবিন্দু থেকে জ্যায়ের উপর বৃত্তের উপর যে স্পর্শবিন্দু আছে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত হবে না 5 সেন্টিমিটার। কারণ কি না এই যে সরল রেখাটা টানলাম যেটা লম্ব, সেটা কিন্তু জ্যাকে দুটি সমান ভাগে ভাগ করে। তাহলে যেহেতু দুটি সমান ভাগে ভাগ করে, তার মানে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য কত করে হবে না 5 হবে। তেমনই এই দৈর্ঘ্যটাও কিন্তু 5 হবে। আশা করি তোমরা এটুকু বুঝতে পারলে। এবার দেখো তাহলে এখানটা কত পেলাম আমি 5 দৈর্ঘ্যটা পেলাম, আর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা দেওয়া আছে 13। তাহলে এখান থেকে আমি যদি এখন এই যে এই কেন্দ্র থেকে যদি আমি এখন এই যে স্পর্শবিন্দুটা, সেখান থেকে দৈর্ঘ্যটাও কত হবে না 13 হবে, কারণ এটাও একটা ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমি 13 পেলাম, 5 পেলাম। আমাকে চেয়েছে কি না ও বিন্দু থেকে এই যে জ্যায়ের
দূরত্বটা কত, এটা হবে 12। কেন কি করে বার করলাম না, কারণ এই যে কোণটা সেটা কত 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। 90 ডিগ্রি মানে তাহলে কি না, এই যে স্পর্শবিন্দুটা যদি আমি ধরি এ এবং এই স্পর্শবিন্দুটা যদি ধরি আমি ডি, তাহলে আমরা কি জানি না, যদি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ও স্কোয়ার সমান ডি এ স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, ঠিক আছে। আমাকে বার করতে হবে কি, ওডিটা স্কোয়ার আমাকে বার করতে হবে, মানে ওডি এর মানটা বার করতে হবে। তাহলে ওডি স্কোয়ারটাকে আমি রাখছি বাঁ দিকটায়, আর ডি এ স্কোয়ার সরি ও এ স্কোয়ার মাইনাস ডি এ স্কোয়ার, ঠিক আছে। কারণ ওডি স্কোয়ারটাকে আমি মানে আমি এই দিকে নিয়ে চলে আসছি, তাহলে এইটাকে এই দিকে যাবে, ঠিক আছে। এবার দেখো ও স্কোয়ারের মান কত না 5, সরি ও এর মানটা কত 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস ডি এর মান কত, ও এর মানটা হচ্ছে দেখো ও এর মানটা কত না 13, ঠিক আছে। 13 স্কোয়ার মাইনাস ডি এর মানটা কত, ডি এর মানটা হচ্ছে 5 তার হোল স্কোয়ার। 13 স্কোয়ার করলে কত হয়, 1 6 9 হয়, আর 5 স্কোয়ার করলে কত হয় না 25 হয়। তাহলে এখন 9 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 4, 6 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 4, আর 1 বসে গেল। আমি এটা মানটা কত পেলাম না ওডি স্কোয়ারের মান পেলাম। আমাকে তাহলে ওডি এর মানটা বের করতে হবে। ওডি এর মানটা কি বের করতে গেলে কি করতে হবে না √144 আমি লিখে দিলাম। 144 কত কত গুণ হয় না, দুটো 12 গুণ করলে কিন্তু আমি 144 পাই। যেহেতু রুট আছে সে কারণে দুটো 12 থেকে আমার একটা 12 বেরিয়ে আসবে। তা এই একটা 12ই হচ্ছে ওডি এর মানটা, অর্থাৎ কি না কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্বটা, সেটাই হচ্ছে 12। দেখো আমার মিলে গেল। এবার তোমাদের যেহেতু এটা শর্ট কোশ্চেন পড়েছে, তোমাদের এর মতো কিছু আমি সংখ্যা বলে দিচ্ছি, সেগুলো তোমরা কিন্তু মুখস্থ করে রাখবে। তখন মানে যে অপশানটা তাড়াতাড়ি করে সেই অপশানটায় যেটা উত্তর হবে সেটাই তোমরা কিন্তু লিখে দেবে। দেখো 3 4 5, এই যে শেষে যেটা লিখবো সেটা কিন্তু সবসময় অতিভুজ হবে, ঠিক আছে। আর এই দুটো হবে এই যে এইটা আর এই যে এইটা, অর্থাৎ ওডি এবং এডি এই দুটো বাহুর দৈর্ঘ্য, আর ওয়েটার দৈর্ঘ্য কিন্তু সবসময় শেষে হবে, ঠিক আছে। 3 4 5 6 8 10 16 12 20 15 8 17 9 12 15, এই কটা তোমরা মুখস্থ রাখবে। কিন্তু তার মধ্যে সব থেকে বেশি পড়ে 3 4 5টা। আশা করি তোমরা এটুকু বুঝতে পারলে। আর এটাও মনে রেখে দিও 5 12 13, কারণ এটা তোমাদের একবার অঙ্কে পড়েছে দেখলাম, বইয়েতেও এই অঙ্কটা আছে 5 12 13, এটাও তোমরা মনে রেখে দিও। তাহলে এইটা আর এইটা বেশি করে মনে রেখো, সব কটাই বাকিগুলো মুখস্থ করে রাখবে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এর মধ্যে যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি সেই অঙ্কটা নিয়ে তোমাদের সঙ্গে আবার আলোচনা করে দেবো। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার অন্য অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।